আচ্ছা, আমরা রায়মার্টিন প্রশ্নবিত্র সলভ করছি। তো রায়মার্টিন প্রশ্নবিত্রার আজকে আমরা মডেল কোশ্চেন সেট 6 এর লাস্ট ক্লাস করব। 14 দাগ এবং 15 দাগ সলভ করব মডেল কোশ্চেন সেট 6 এর। তো শুরু করছি আজকে ক্লাস। দেখো, তো টোটাল 22টা মডেল কোশ্চেন সেট আছে, তার সম্পূর্ণ সলিউশন তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। আচ্ছা, আমাদের অনলাইন কোচিং অ্যাভেলেবেল আছে ম্যাথের প্রত্যেকটা ক্লাসে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সের কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। অনলাইনে পার্সোনাল কোচিং নিতে পারো, ব্যাচেও নিতে পারো। তো ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। শুরু করছি আজকের ক্লাস। দেখো, 14 দাগের একটা মডেল কোশ্চেন সেট 6 এর বলেছে 5 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 8 সেমি দৈর্ঘ্যের একটি পাইপ দিয়ে যদি 25 মিনিটে জল বের করা হয় তবে ট্যাঙ্কটি 25 মিটার বেগে জল বের করা হয় তবে ট্যাঙ্কটি 45 মিনিটে সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা ধরছি ট্যাঙ্কের ব্যাসার্ধ, ধরে নিচ্ছি, ধরি ট্যাঙ্কের ব্যাসার্ধ আর এককটা কি আছে, আমরা সেমিতেই চলে যাচ্ছি, আর সেমি। আচ্ছা, আর ট্যাঙ্কের উচ্চতা কত বলা আছে? 5 মিটার সমান ডেসিমিটার সেন্টিমিটার, এত সেমি, তাই তো? এইটা উচ্চতা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে ট্যাঙ্কে জলের আয়তন কত? অতএব ট্যাঙ্কের জলের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার 500 এত ঘন সেমি। ঠিক আছে, এইটা হচ্ছে ট্যাঙ্কের জলের আয়তন। এবার ট্যাঙ্ক থেকে যে জলটা টোটাল বেরিয়ে যাচ্ছে 50 মিনিটে সেটা বের করবো। এবার দুটো, সেই জলটাই ওইটা বেরিয়ে যাচ্ছে, দুটো আয়তন সেম, দুটোকে সমান করব। আচ্ছা, যে পাইপটা সেটাও লম্ববৃত্তাকার চোঙাকৃতি ধরতে হবে। পাইপের ব্যাস 8 সেমি, পাইপের ব্যাস সমান 8 সেমি। পাইপের ব্যাসার্ধ কত? সমান 8/2 সেমি সমান 4 সেমি। আচ্ছা, তাহলে পাইপ দিয়ে মিনিটে 25 মিটার বেগে জল বের হয়। পাইপ দিয়ে মিনিটে 25 মিটার, তাই তো? 25 মিটারই বলেছে তো? না, 225 মিটার। 225 মিটার সমান 225 মিটার, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, এত সেমি বেগে জল বের হয়। ঠিক আছে, তাহলে এই পাইপ দিয়ে মিনিটে, এটা তাহলে 1 মিনিটে যতটা জল বের হয় তার আয়তন বের করছি। পাইপ দিয়ে 1 মিনিটে জল বের হয়, সমান, এটাও হচ্ছে পাইপটা, এটাও লম্ববৃত্তাকার চোঙাকৃতি হিসাবেই হবে। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু 4 স্কোয়ার ইন্টু 22500 এত ঘন সেমি। আচ্ছা, এবার পাইপ দিয়ে 45 মিনিটে সমস্ত জলটা বেরিয়ে যায় বলছে। 45 মিনিটে জল বের হয় পাই ইন্টু 4 স্কোয়ার 1600 ইন্টু 45 এত ঘন সেমি। ঠিক আছে, তাহলে এই জলটাই হচ্ছে, এই জলটা, দুটো জল একই। তাহলে শর্তানুসারে এবার লেখো পাই আর স্কোয়ার 500, তাই তো? শর্তানুসারে পাই আর স্কোয়ার ইন্টু 500 ইজ ইকাল টু এইটা পাই ইন্টু 16 ইন্টু 22500 ইন্টু 45, বা এটা পাই পাই কেটে দাও, তাহলে আর স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে? এখানে ইন্টু চিহ্ন দিয়ে দাও, 16 ইন্টু 22500 ইন্টু 45 ইন্টু 500, দুটো শূন্য কেটে দিলাম,
5 9 45, তাহলে আর সমান কত হবে? 16 থেকে 4, 225 থেকে 15, আর 9 থেকে 3, তাহলে আর সমান 4 15 60, 3 6 18, 180 সেমিতে। ঠিক আছে, তাহলে ট্যাঙ্কের ব্যাস চেয়েছে, তাহলে আরটা ছিল ব্যাসার্ধ ট্যাঙ্কের, তাহলে 2r সমান কত? অতএব 2r সমান 2 × 180 সমান 360, অতএব তাহলে 2rটাই ব্যাস হবে, ট্যাঙ্কের ব্যাসার্ধ 360 সেমি। হয়ে গেল? ঠিক আছে, দেখো। আচ্ছা, 14 থেকে 2 এর অঙ্কে যাবো এবার। এটি লম্ববৃত্তাকার ড্রামে কিছু জল আছে। 32 সেমি ভূমির ব্যাস এবং 40 সেমি উচ্চতা বিশিষ্ট 3টি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার টুকরো জলে সম্পূর্ণ ডোবানোর ফলে ড্রামের জলতল 12.8 সেমি উপরে উঠে এলো। ড্রামটির ব্যাস নির্ণয় করো। অর্থাৎ জলে ডোবানোর ফলে সমান আয়তনের জল উপরে উঠে আসবে। আমরা যে জলটা উপরে উঠে আসছে তার আয়তন নির্ণয় করব, তার সঙ্গে যে শঙ্কু 3টে ডোবানো হয়েছে তাদের আয়তনের সমষ্টিটা সমান হবে। এদেরকে সমান করলেই এর সলিউশন হয়ে যাবে। আমরা ড্রামের ব্যাস নির্ণয় করতে বলেছি, আমরা ড্রামের ব্যাসার্ধ ধরে নিচ্ছি। একই রকম অনেকটা অঙ্ক ধরি, ড্রামের ব্যাসার্ধ সমান 8 সেমি ধরে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, ড্রামে জলতল এত সেমি উপরে উঠে এলো। ড্রামের জলতল 12.8 সেমি উপরে উঠে এলো। অতএব ড্রামের বর্ধিত জলের আয়তন, মানে যে জলের আয়তনটা যতটা উপরে উঠছে বা আয়তনটা যতটা বাড়ছে তার আয়তন, ড্রামের বর্ধিত জলের আয়তন। তাহলে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 12.8 এত ঘন সেমি। ঠিক আছে, এটা হচ্ছে বর্ধিত জলের আয়তন। এটা হচ্ছে এই 3টে শঙ্কু ডোবানোর ফলে আয়তনটা বেড়েছে, তাহলে 3টে শঙ্কুর আয়তনের সমান হবে। শঙ্কুর ভূমির ব্যাস 32 সেমি, শঙ্কুর ভূমির ব্যাস সমান 32 সেমি। অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান 32/2 সেমি সমান 16 সেমি। ঠিক আছে, আচ্ছা, শঙ্কুর উচ্চতা 40 সেমি, শঙ্কুর উচ্চতা সমান 40 সেমি। অতএব একটি শঙ্কুর আয়তন, একটি শঙ্কুর আয়তন 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার মানে 16 স্কোয়ার ইন্টু এইচ মানে 40 এত ঘন সেমি। ঠিক আছে, তাহলে এরকম 3টি শঙ্কু ডোবানো হয়েছে, তাহলে 3টি শঙ্কুর আয়তন কত? 3টি শঙ্কুর আয়তন সমান 3 ইন্টু এখানটা 1/3 হয়ে যাবে ইন্টু পাই 16 স্কোয়ার 256 ইন্টু 40 এত ঘন সেমি। 3 3 কেটে দাও, তাহলে পাই ইন্টু 256 ইন্টু 40। ঠিক আছে, তাহলে এই আয়তনটা এতটা ডোবানোর ফলে এতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা সমান নিশ্চয়ই। শর্তানুসারে এই দুটোকে সমান করে দিই। এখান থেকে 8টা বেরিয়ে যাবে। শর্তানুসারে এই যে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 12.8 সমান পাই 256 40, পাই ইন্টু 256 ইন্টু 40, তাহলে পাই পাই কেটে দাও, বা আর স্কোয়ার সমান 256 ইন্টু 40 বাই 12.8, দশমিক উঠে গেলে এখানে 10 হয়ে যাচ্ছে। আচ্ছা, 128 দুগুণে 256 হয়, একবারে 2 হয়ে গেল, তাহলে আর স্কোয়ার সমান এইখানে হয়ে যাচ্ছে 128 দুগুণে 256, তো
তাহলে হয়ে যাচ্ছে 40 দোকানে 80, এটা হয়ে যাচ্ছে 2 দোকানে 4, 4 দোকানে 8 ইন্টু 100, এইভাবে রেখে দিই। তাহলে আর সমান হয়ে যাচ্ছে, একে রুট ওভার করলে 2√2 ইন্টু 10, তাহলে আর সমান হয়ে যাচ্ছে 20√2। ঠিক আছে, আর সমান 20√2। আচ্ছা, তাহলে 2r সমান কত? তাহলে 2r সমান 2 ইন্টু 20√2 সমান 40√2, এইটা। তাহলে চোঙের আমরা ব্যাসার্ধ ধরেছিলাম, এখান থেকে 2r, এই চোঙের নয় ড্রামের, তাহলে অতএব ড্রামের ব্যাস, অতএব ড্রামের ব্যাস 40√2 সেমি, এটা হচ্ছে ড্রামের ব্যাস। নেক্সট দেখো, এটা 14 2 হয়ে গেল, 14 3। এত ডেসিমি দীর্ঘ, এত ডেসিমি প্রশস্ত, এত ডেসিমি পুরু একটি আয়ত ঘনাকার ধাতব টুকরো গলিয়ে এত ডেসিমি ব্যাসের কটি গোলক তৈরি করা যাবে, যাতে প্রতিটি গোলকে কত ঘনডেসিমি ধাতু থাকবে তা নির্ণয় করে। সহজ অঙ্ক, একদমই সহজ অঙ্ক। আচ্ছা, তাহলে এই যে যাকে গলানো হবে তার আয়তনটা আগে নির্ণয় করে ফেলো। এত ডেসিমি দীর্ঘ, এত ডেসিমি প্রস্থ, তাহলে একটি আয়ত ঘনাকার ধাতব টুকরো, তাহলে আয়ত ঘনাকার টুকরোর আয়ত ঘনাকার টুকরোর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 6.6 ডেসিমি, 6.6 ডেসিমি, 4.2 ডেসিমি এবং 1.4 ডেসিমি, 1.4 ডেসিমি। তাহলে অতএব আয়ত ঘনাকার টুকরোর আয়তনটা বের করে নাও। অতএব আয়ত ঘনাকার টুকরোর আয়তন সমান 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 ঘন ডেসিমি, তাই তো? এইটা এবার বলছে এইটাকে গলিয়ে 2.1 ডেসিমি ব্যাসের কয়টি গোলক তৈরি করা যাবে। তাহলে গোলকের ব্যাস সমান 2.1 ডেসিমি, গোলকের ব্যাসার্ধ সমান 2.1/2 ডেসিমি। আমরা ধরি এক্সটি গোলক তৈরি করা যাবে, আমরা ধরে নিলাম এক্সটি গোলক তৈরি করা যাবে। তাহলে এক্সটি গোলকের আয়তনের সঙ্গে এই আয়তনটা সমান হবে, এইটা। তাহলে একটি গোলকের আয়তন, একটি গোলকের আয়তন সমান গোলক 4/3 পাই r³ ফর্মুলা, 4/3 পাই 2.1/2 তার হোল কিউব ঘন ডেসিমি। ঠিক আছে, তাহলে এক্সটি গোলকের আয়তন সমান 4/3, এটা এক্স ইন্টু করে দাও, এক্স ইন্টু 4/3 পাই ইন্টু 2.1/2 তার হোল কিউব ঘন ডেসিমি। তাহলে শর্ত অনুসারে এইটা একই, এই ধাতুটাই নিয়ে এটা তৈরি হয়েছে। হ্যাঁ, এবার আমরা এইখানে চলে যাচ্ছি। শর্ত অনুসারে এই যে এক্স ইন্টু 4/3 পাই 2.1/2 তার হোল কিউব, ঠিক আছে, সমান কি হয়ে যাবে? 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4, 6.6 4.2 1.4, 6.6 4.2 1.4। তাহলে x সমান কত হয়ে যাচ্ছে? 6.6 4.2 1.4 ইন্টু 4/3টা এসে 3/4, পাই এর মান 22/7, সেটা এদিকে এসে 7/22।
ইন্টু 2/2.1 ইন্টু 2/2.1 ইন্টু 2/2.1। ঠিক আছে, এই দশমিক উঠে 10, দশমিক উঠে 10, দশমিক উঠে 10, এই দশমিক উঠে 0, দশমিক উঠে 0, দশমিক উঠে 0। ঠিক আছে, আচ্ছা 7 3 21, 3 3 কেটে গেল, অনেকই মান কেটে যাবে। 7 2 14, 7 3 21। আচ্ছা এই 21, এটা 21, 21 দিয়ে 42। ঠিক আছে, এই 2 2 4, 2, এই 2 2 কেটে গেল। আচ্ছা এই 22, 3 22 66, 3। ঠিক আছে, এই 3, এই 3 কেটে গেল। তাহলে হরের বেশিরভাগ মানই কেটে যাচ্ছে। এখানে 10 পড়ে আছে, 2 10 2 10 2। তাহলে সমস্ত কেটে গিয়ে শুধুমাত্র 3টে 2 থেকে যাচ্ছে 8, তাই তো? তাহলে 8টি গোলক তৈরি করা যাবে। তাহলে x = 8, অতএব 8টি গোলক তৈরি করা যাবে। কটি গোলক তৈরি করা যাবে বলেছে? তাহলে 8টি গোলক তৈরি করা গেল। এবার বলছে প্রতিটি গোলকে কত ঘন রেশমি ধাতু লাগবে। তাহলে আমরা গোলকের ব্যাসার্ধ জানি, হ্যাঁ, তাহলে এখান থেকেই পেয়ে যাব যে প্রতিটি গোলকে কত ঘন রেশমি ধাতু থাকবে। তাহলে একটি গোলকের আয়তন, অতএব একটি বা প্রতিটি গোলকের আয়তন, প্রতিটি গোলকের আয়তন সমান 4/3 পাই 2.1/2 তার হোল কিউব ঘন ডেসিমি। 4/3 ইন্টু পাই এর মান 22/7 ইন্টু 2.1/2, 2.1/2, 2.1/2 ঘন ডেসিমি। ঠিক আছে, এই দশমিক তুলে এখানে 20 করে নেওয়া হলো, দশমিক তুলে 20, দশমিক তুলে 20। আচ্ছা 7 3 21, 3 3 কেটে দিচ্ছি। এটা 4 2 দিয়ে কাটছি, 10 হয়ে যাচ্ছে, আবার 2 দিয়ে কেটে এটা 10 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কিছু মান কাটছে? এইটা 2 দিয়ে কেটে 11, এটা 2 দিয়ে কেটে 10। তাহলে এখানে থেকে যাচ্ছে 3টে, এটা 1000 হয়ে যাচ্ছে। আচ্ছা 11 ইন্টু 21 21, 441 এত ঘন ডেসিমি। তাহলে 441 ইন্টু 441, এইটা 1 5 8 4, 4 পয়েন্ট, তাহলে এইটা হয়ে যাচ্ছে 4851/1000 সমান 4.851 এত ঘন ডেসিমি। প্রতিটি গোলকের আয়তন 4.851 ঘন ডেসিমি। দেখো এইটাই হলো প্রতিটি গোলকের আয়তন। আচ্ছা 14 দাগের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব 15 দাগে, এবং 15 দাগে রাশিবিজ্ঞানের অঙ্ক। দাগের 1 পরিসংখ্যা বিভাজন ছক থেকে গড় নির্ণয় করতে বলেছে। শ্রেণী, সীমা আর পরিসংখ্যা। দেখো শ্রেণী, সীমা, পরিসংখ্যা, এটাই হচ্ছে FI। মধ্যক নির্ণয় করো, আর FI/XI নির্ণয় করো। এইটা এখানে এবার যে মানগুলো আছে, দেখো এখানে যে মানগুলো আছে তাদের মধ্যে এখানে হয়ে যাচ্ছে 10 থেকে 20, এইভাবে 60 থেকে 70 পর্যন্ত। তিরিশ থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, এইটা। এবার পরিসংখ্যা যেটা আছে 10 16 20 30 13 11, 10 16 20 30 13 11। এখানের মধ্যে কত হবে? 10 আর 20 মাঝের মান 15, 20 আর 30 মাঝের মান 25, 30 আর 40 35, 40 আর 50 45, 50 আর 60 55, 60 আর 70 65। ঠিক আছে, এখানে 15 10 কে 150,
25 × 16 হয়ে যায় 400, তাই তো? 400, 25 × 16, 400 নয়, 4টে 25, হ্যাঁ 400, 4টে 25 মিলে হয়ে যাচ্ছে 100, 400। আচ্ছা, এইটা 25 × 70, 700। এটা 3 45-এ 3 5-এ 15, 5 হাতে 1, 3 4-এ 12, 13, 135, 0। আচ্ছা, 55 × 13, 55 × 13, 3 5-এ 15, 5 হাতে 1, 3 5-এ 15, 16, আর 55, 55, 5 6 5, 11, 1 হাতে 1, 715, 65 × 65, 5, এটাও 715। তাহলে সামেশন অফ FI XI কত হয়ে যাচ্ছে? 5 আর 5-এ 10-এর 0, হাতে থেকে 1, 5 আর 5-এ 10-এর হাতে থেকে 1, 2 1 আর 1-এ 2, 3, 3 আর 5-এ 8, 8 আর 5-এ 13, 3, হাতে থেকে 1, 7 আর 1-এ 8, 8 আর 7-এ 15, 15 আর 3-এ 18, 18 আর 7-এ 25, 25 আর 4-এ 29, আর 1-এ 30-এর 0, হাতে থেকে 3, 3 আর 1-এ 4, 4030। আর সামেশন অফ FI কত হয়ে যাচ্ছে দেখো, 3 আর 1-এ 4, 4 আর 6, 10-এর 0, হাতে থেকে 1, হাতে থেকে 1, 2 আর 1-এ 3, 3 আর 3-এ 6, 7 আর 9, 10, 100। ঠিক আছে, এবার অতএব এক্স বার summation of FI XI by summation of FI is equal to summation of FI 4030 by 100, এটা গেল। তাহলে 40.3। অতএব নির্ণেয় যৌগিক গড় 40.3। দেখো হলো, 15 দাগের 1-একটা হয়ে গেল। নেক্সট 15 2-এরটায় যাবো, মধ্যমা নির্ণয়ের অঙ্কে। মধ্যমা নির্ণয়। নিজের 70 জন ছাত্রের ওজনের পরিসংখ্যা বিভাজন ছক থেকে ওজনের মধ্যমা নির্ণয় করো। আচ্ছা, ওজন কিগ্রাতে আছে আর ছাত্র ওজন বলা আছে সেটা কিগ্রাতে, আর ছাত্র সংখ্যা মানেই পরিসংখ্যা যেটা, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে একটা ক্রমযৌগিক পরিসংখ্যা লেখো। ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। এখান থেকে আমরা মধ্যমাটা নির্ণয় করব। যেটা আছে 43, 44, 45 থেকে 43 থেকে শুরু করে 50, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, এইটা 4, 6, 8, 14, 12, 10, 11, 5, 4, 6, 8, 14, 12, 10, 11, 5। 4, 6, 8, 14, 12, 10, 11, 5। এবার দেখো, যেটা ক্রমযৌগিক পরিসংখ্যা বের করছি, এটা 4 হবে, 4 আর 6, 10, 10 আর 8, 18, 18 প্লাস 14 কত, 32, 32 প্লাস 12, 44, 44 আর 10, 54, 54 আর 11 হয়ে যাচ্ছে 65, 65 আর 5, 70। তাহলে n সমান 70, জোড় সংখ্যক পদ আছে, তাই তো। তাহলে মধ্যমা হবে, তাহলে মধ্যমা সমান, তাহলে এইটা বাই 2 মানে n/2, তাহলে n/2 প্লাস এততম পদ, n/2 তম পদ
প্লাস n/2 প্লাস 1 এততম পদ বাই 2। তাহলে n/2 তম পদ মানে এর অর্ধেক 35তম পদ। 35তম পদ হচ্ছে এখানে 32 পর্যন্ত পদ এইটা, তাহলে 32-এর পদ 44, সবগুলো এইটা, এটা 47 হচ্ছে, মানে 32 পর্যন্ত পদ হচ্ছে 46। তারপর থেকে 44 পর্যন্ত প্রত্যেকটা পদই হয়ে যাচ্ছে 47। তাহলে n/2 তম মানে হচ্ছে, আচ্ছা আমরা ডাইরেক্ট বসাচ্ছি না, n/2 তম মানে 70/2 35তম পদ। এটা হচ্ছে 35তম পদ, প্লাস n/2 মানে 35 প্লাস 1 36তম পদ, 36তম পদ। তাহলে এই দুটো পদের সমষ্টি বাই 2। 35তম পদও 47 হচ্ছে আর 36তম পদও 47 হচ্ছে। অতএব নির্ণয় মধ্যমা 47। দেখো কত সহজ ভাবে চলে এলো। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো লাস্ট এই পেজের মডেল কোশ্চেন সেট 6 এর সলিউশন চলছে আমাদের 560 পাতার লাস্ট অঙ্ক। এটা এই মডেল কোশ্চেন সেটের কি নির্ণয় করতে দিয়েছে, বোধহয় সংখ্যাগুরু মান নাকি? হ্যাঁ, পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো। শ্রেণী আর পরিসংখ্যা। সংখ্যাগুরু মান নির্ণয় করলে জানবে খুব সহজ হলো, কারণ সংখ্যাগুরু মান একদমই সহজ নির্ণয় করা। শ্রেণী পরিসংখ্যা, ঠিক আছে, আর কোনো কিছু দরকার নেই সংখ্যাগুরু মান নির্ণয়ের জন্য, আর বাড়তি কোনো কিছু দরকার নেই। আমাদের দেখো ম্যাথামেটিক্সের অনলাইন কোচিং এর ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সের কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো ক্লাসে তোমরা নিতে পারো আপ টু ক্লাস 12। আচ্ছা, তো পার্সোনাল কোচিং নিতে পারো বা ব্যাচও নিতে পারো। তো ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারে তোমরা কোচিং এর জন্য যোগাযোগ করবে। আচ্ছা, 3 থেকে 6 এইভাবে শুরু করে 21 থেকে 24, 3 থেকে 6, 6 থেকে 12, 12 থেকে 15, 15 থেকে 18, 18 থেকে 21, 21 থেকে 24, এই পর্যন্তই আছে নাকি? হ্যাঁ, 21 থেকে 24। আচ্ছা, এবার 3 থেকে 6, 2, 6, 12, 24, 2, 6, 12, 24, 2, 6, 12, 24, একটা আমাদের বাদ গেছে। 6-এর পর আমরা ডাইরেক্ট 12 লিখে দিয়েছি। 3 থেকে 6, 6 থেকে 9 হবে, 9 থেকে 12 হবে, 12 থেকে 15 হবে, 15 থেকে 18 হবে, 18 থেকে 21 হবে, 21 থেকে 24 হবে। ঠিক আছে, আচ্ছা পরিসংখ্যা যেগুলো আছে 2, 6, 12, 24, 21, 12, 3, 2, 6, 12, 24, 21, 12, 3, তাই তো? 2, 6, 12, 24, 21, 12, 3। এবার দেখো তাহলে সংখ্যাগুরু শ্রেণী কোনটা। সংখ্যাগুরু মান নির্ণয় করা সবচেয়ে সহজ এবং সবচেয়ে ছোট, তাড়াতাড়ি হয়ে যাবে। সংখ্যাগুরু শ্রেণী যেটা, সেটা হচ্ছে এই মানটা দেখো, 24 মানটা সবচেয়ে বেশি বার আছে, তাহলে যে 12 থেকে 24 এটা হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী। হ্যাঁ, তাহলে 12 থেকে 24 এই শ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি আছে। তাহলে 12 থেকে 15, 12 থেকে 15, 12 থেকে 15 এইটা হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী। তাহলে এই শ্রেণী অনুযায়ী এল সমান হয়ে যাচ্ছে 12, এইচ সমান হয়ে যাচ্ছে 3। হ্যাঁ, আচ্ছা F1 সমান হয়ে যাচ্ছে 24, F0 সমান হয়ে যাচ্ছে 12, আর F2 সমান হয়ে যাচ্ছে 21। এইগুলো আসছে। তাহলে সংখ্যাগুরু মান কত, নির্ণয় সংখ্যাগুরু মান L প্লাস, L মানে 12 প্লাস F1 মাইনাস F0 মানে 24 মাইনাস 12 বাই 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H, H এর মান 3 সমান 12 প্লাস 24 মাইনাস 12, 12, 12 ইন্টু 3, এটা 24 গুণে 48 মাইনাস 33 সমান 12 প্লাস 3, 12, 36, আর এটা 3, 5, 8, 15, 3 দিয়ে কাটলে 3, 5, 15, 3
12 36। আচ্ছা 12 প্লাস এটা ভাগ করাচ্ছে, এটা হয়ে যাবে 2.4। দেখো এটা 2.4 হবে, 12কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 2 কুড়ি, 4 5 20, তাহলে এটা এসে যাচ্ছে 14.4। এই সংখ্যাগুলোর মানটা এই যে 9, এই 12 থেকে 15-র মধ্যেই পড়ছে, 14.4 এটাই সংখ্যাগুলোর মান। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা লিখে দেবে নির্ণয় সংখ্যাগুলোর মান 14.4। নির্ণয় সংখ্যাগুলোর মান 14.4। দেখো এর সাথে সাথে আমাদের মডেল কোশ্চেন সেট 6 এর সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। টোটাল 22টা মডেল কোশ্চেন সেট আছে, তার সমস্ত সলিউশন তোমরা পেয়ে যাবে। আজকের মধ্যে এখানে স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে মডেল কোশ্চেন সেট 7 এর সলিউশন নিয়ে। ওকে, থ্যাংক ইউ।